নাকি ছাত্রদের সঙ্গে আরো অনেক ফোর্স যুক্ত হয়েছিল? সোর্স বলতে দাদা, আমি যেটা মনে করি প্রথমে ছাত্রদেরই ছিল, তারপরে জনগণ সম্পৃক্ত হয়েছে, বিভিন্ন পেশাজীবী লোকজন, অভিভাবক মহল যুক্ত হয়েছে, দিয়ে তারপরে এই আন্দোলনটা করেছে। তার মানে শাহিন, এই মুহূর্তে সমস্ত কিছু এই যে কন্ট্রোল করার জায়গা, যদি বাংলাদেশ আর্মি, বাংলাদেশ সেনাবাহিনী একমাত্র সক্রিয় ভূমিকা নেয়, তবেই এই মুহূর্তে এটাকে, এই যে উন্মত্ত জনতাকে কিছুটা হলেও আটকানো যাবে। যে নিশ্চয়ই সেনা প্রধানকে দায়িত্ব নিতে হবে, এবং উনি বলেছেন যে তার উপরে যেন আস্থা রাখে, দেশের ছাত্র জনতা সবাই যেন তার উপরে আস্থা রাখেন, এবং আমি সহ সকলে আশাবাদী যে সেনা প্রধান সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পারবেন, একটা সংযত অবস্থা, একটা নিয়ন্ত্রিত অবস্থা রাখতে পারবেন। কারণ এখন আমরা চাই না কোনোভাবেই বাংলাদেশের অবস্থাটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ুক। শাহিন, তুমি আমাদের সাথে থাকো, আমি আবার ফিরে আসছি তোমার কাছে, একটু আমাদের সাথে থাকো। আমার কাছে এই মুহূর্তে বাংলাদেশ থেকে একটা ফোন এসছে, 1 মিনিট। সুমন, সুমন, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে আজকে, এই যে সিচুয়েশন তৈরি হয়েছে, যে শোনা যাচ্ছে বাংলাদেশ আর্মির একটা ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, এবং বাংলাদেশ কি আর একটা পূর্ব পাকিস্তানের একটা পার্ট হতে চলেছে? দেখুন, এই মানে পূর্ব পাকিস্তান হবে কিনা সেটা জানি না, কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশে একটা লম্বা সামরিক শাসনের ইতিহাস আছে। 1975-এ বঙ্গবন্ধুর মৃত্যুর পর জিয়াউর রহমান, তখন তিনি সেনাপ্রধান ছিলেন, তিনি ক্ষমতায় আসেন, এবং তারপর তিনি নিজে দল গড়ে 1980 অবধি ক্ষমতায় ছিলেন। তারপরে যিনি তৎকালীন সেনাপ্রধান এরশাদ, তিনি ক্ষমতায় আসেন, এবং তিনি তারপরে দল গড়ে জাতীয় পার্টি যেটা গড়ে তিনি 1991 অবধি ক্ষমতায় ছিলেন। তারপর 2006 থেকে 2008 আবার একটা ওই -2 ফর্মুলাতে চলার চেষ্টা করা হয়েছিল, এবং সেই 2 বছরও সেনা নিয়ন্ত্রণে তত্ত্বাবধায়ক সরকার দেশ চালিয়েছিল। দুটো ভারতীয় পার্সপেক্টিভে দেখাটা ইম্পর্টেন্ট। এক হচ্ছে যেটা জগন্নাথ বলেছিলেন বিজেপির প্রতিনিধি হিসেবে, সে হচ্ছে বাংলাদেশে স্থিতাবস্থা কখন ফিরছে, যেই ক্ষমতায় আসুক সে কিভাবে প্রশাসন বা সরকারকে চালাচ্ছে, পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর 2 হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা, সুখের বিষয় যে শাহিনারা সুলতানাও এটা বললেন, হাবিব ভাইও এটা বলেছিলেন, বাংলাদেশের সংখ্যালঘুরা যেন নিরাপদে থাকে। কারণ এখনও বাংলাদেশে যে 8% 9% জনসংখ্যা হিন্দু আছেন, যদি তাদের উপর আক্রমণ শুরু হয়ে যায় তাহলে সেটা প্রতিবেশী দেশ হিসেবে আমাদের জন্য খুব চিন্তার। এবার একটা জিনিস আর একটা হাবিব ভাই খুব ইম্পর্টেন্ট বলেছেন, যেটা বোধহয় মানে শেখ হাসিনার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠলো, সেটা হচ্ছে যে শেখ হাসিনা 2018 পরবর্তী সময় তার দলের যারা বড় নেতা, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, এদের সবাইকে সিস্টেম থেকে সরিয়ে দিয়েছিলেন। এমন সব নেতারা ক্ষমতায় এসে গেছিলেন যারা সেই অর্থে যাদের কোনো জনভিত্তি নেই। এই যে আমি যখন জিতছি তখন আমার আর পাওয়ারফুল নেতাদের দরকার নেই। এবারের ইলেকশনে 2024-এর ইলেকশনে এমনকি জাসদের নেতা হাসানুল হক ইনুকেও হারিয়ে দেওয়া হয়েছিল। তো এই ঘটনাগুলো কিন্তু যখন একটা শাসক যখন স্বৈরতন্ত্রের দিকে এগোয় বা যখন অ্যাবসলিউট পাওয়ারের দিকে এগোয় তখন সেটা তিনি এক্সারসাইজ করেন। কিন্তু ক্রাইসিস পড়লে তোফায়েল আহমেদ যেটা করতে পারতেন, বা আমির হোসেন আমু যেটা করতে পারতেন, বা হাসানুল হক ইনু যেটা করতে পারতেন, সেটা যে করা গেল না, সেটা দেখা গেল যে কুষ্টিয়াতে প্রথম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফের বাড়ি আক্রান্ত হয়ে গেল। ভোলায় সবচেয়ে বেশি দাঙ্গা হলো, যে ভোলা তোফায়েল আহমেদের দুর্গ বলে পরিচিত। তো আপনি যখন পাওয়ারফুল নেতাদের রিপ্লেস করছেন তখন কিন্তু প্রবলেম হতে পারে। একদম। এবং হাসিনা এবারে 2024-এর নির্বাচনে শেখ হাসিনা নিজে জিতেছেন 99.6% ভোট পেয়ে, যেটা সম্পূর্ণ অবাস্তব। অর্থাৎ যেভাবে হাসিনা নির্বাচনে জিতেছেন সেটাও তো একটা প্রশ্নচিহ্নের মুখে। আপনারা শুধু স্মরণ করিয়ে দিই, 1971 সালের প্রতিষ্ঠার পর, বাংলাদেশ প্রতিষ্ঠার পর 3টি বড় মাপের সেনা অভ্যুত্থানের সাক্ষী দেখেছে বাংলাদেশ। সেনার হাতে নিহত হতে দেখেছে 2 প্রেসিডেন্টকে, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান। এছাড়া গত 5.5 দশকে একাধিক ছোট বড় মাঝারি ব্যর্থ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে। শেষবার 2007 সালে সরকার গঠনে হস্তক্ষেপ করেছিল বাংলাদেশ সেনা, যদিও রাষ্ট্রপুঞ্জের বিধিনিষেধের কারণে তৎকালীন সেনাপ্রধান মঈন সরাসরি ক্ষমতার চাবিকাঠি হাতে নেননি। যদি আমরা দেখি, 16ই ডিসেম্বর 1971 বাংলাদেশ জয়ের পর জেল থেকে মুক্তি পেয়েছিলেন মুজিবুর রহমান।
12ই জানুয়ারি 1972 প্রধানমন্ত্রীর দায়িত্বভার নেন শেখ মুজিবুর রহমান। 15ই আগস্ট 1975 সপরিবারে নিহত হন শেখ মুজিব। আর 5ই নভেম্বর 1975 সেনা প্রধান হন, রাষ্ট্রপতি হন মুস্তাক আহমেদ। সেনা অভ্যুত্থানে তারও পদ যায়। 21শে এপ্রিল 77 সালে জিয়াউর রহমান সেনা প্রধান হয়ে ক্ষমতায় বসেন। বাংলাদেশে ফিরেছিলেন হাসিনা 1981 সালে। তারপর থেকে 1996 সালে প্রথমবার শেখ হাসিনা গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের ক্ষমতা দখল করেন। এবং এবারের বাংলাদেশ কি আরো একটা পাকিস্তান হতে চলেছে? এই প্রশ্নের উত্তর, যেটা হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বললেন যে আর একটা পাকিস্তান হতে চলেছে, তার উত্তর কিন্তু আমাদের সত্যি ভবিষ্যতের গর্ভে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ, কি মনে হচ্ছে? না, পরিস্থিতি কঠিন, সেজন্যই আগামী কয়েকদিন, বিশেষ করে এই আজকের যে অরাজকতা চললো, সেই অরাজকতা আপাতত তো বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব সেটাকে শান্ত করা, সেটাকে শান্ত করে মোটামুটি একটা যারা আন্দোলনকারী তারা যাতে নিজের নিজের জেলায় ফিরে যায়, বাড়িতে ফিরে যায়, সেই ব্যবস্থা তৈরি করার পর অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকারের যে দিশা, এক তো প্রধান মুখ কে হচ্ছেন আর বাকি গুরুত্বপূর্ণ দপ্তরগুলি কারা কারা পাচ্ছেন, সেইটা দেখার পরেই আমরা পরিস্থিতি বুঝতে পারবো। আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমি বলছি বারবার যে আমাদের চিন্তা একটাই, সেখানকার সংখ্যালঘুরা সুরক্ষিত থাকুক। বাকি কেন্দ্রের শাসক দলের কার্যকর্তা হয়ে আমার পক্ষে বাংলাদেশের ইন্টারনাল রাজনীতি নিয়ে কমেন্ট করা ঠিক না, উচিত না। কিন্তু চিন্তা যে জায়গাটা, মানুষ সুরক্ষিত থাকুক, চিন্তা হচ্ছে ও দেশের 1,31,00,000 হিন্দু মানুষ সুরক্ষিত, যারা যাদের স্বার্থ আমাদের দেখতে হবে। কারণ ইতিহাস হচ্ছে যখন এই ধরনের উৎপীড়ন হয়, এর আগেও প্রায় 71 দেখেছে, দেশভাগের সময় দেখেছে, 75 সময় দেখেছে, খেপে 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 সনাতনীরা ওদেশ থেকে এদেশে আসতে চলতে 20-22% থেকে আজ নেমে 6-7% এসে পৌঁছেছে। তার ফলে চিন্তা সেটা, আর চিন্তা আমাদের সীমান্ত রক্ষিত হোক, কোনো হুলিগান, কোনো দুষ্কৃতিকারী যাদের উপর অ্যাকশন হবে বলে আজকে সেনাবাহিনী জানিয়েছেন, এই যে 300 বা এত শহীদ হয়েছেন, কোটা শহীদ বলছে তারা, যে তাদের বিচার হবে, তাদের বিচারের যারা আক্রমণকারী তাদের জন্য। অরূপ চক্রবর্তী, না, আমি বিশ্বদা একটা কথা খুব পরিষ্কারভাবে বলি, ক্যাটেগরিক্যালি। আমি একটা ঘরে থাকি, ধরুন আমি একটা ফ্ল্যাটে থাকি, আমার পাশের ফ্ল্যাটটা আগুন লেগেছে, প্রতিবেশী হিসেবে আমার কাজ সেই আগুনে পেট্রোল না ঢেলে জল ঢালা, যাতে সেই আগুনটা আমাকেও গ্রাস না করে। প্রথমত আমরা রাজনীতির জায়গায় থাকবে, সারা বছর আমরা একে অপরের বিরুদ্ধে বলবো। যখন আন্তর্জাতিক সীমানা সুরক্ষিত রাখা হোক বা বিদেশ মন্ত্রকের নীতি হোক, আমরা আমাদের দেশের পাশে প্রথম স্ট্যান্ড আমাদের, দ্বিতীয় স্ট্যান্ড আমরা আগুনে ঘি ঢালবো না, আমরা আগুনে জল ঢালবো, পরিষ্কার করে বলছি। আমার কাছে এই মুহূর্তে বিশ্বদা যেটুকু খবর আছে, এই মুহূর্তে বাংলাদেশ আর্মির জেনারেলের নেতৃত্বে সর্বদলীয় বৈঠক চলছে, যদিও আওয়ামী লীগ বাদ দিয়ে বাকি সেই সর্বদলীয় বৈঠকে সব রাজনৈতিক প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করছেন। এবং সেখানে প্রাথমিকভাবে যে প্রস্তাবগুলো এসছে, যে এই অন্তর্বর্তীকালীন যে সরকার হবে তার প্রধান হিসাবে বেশ কয়েকটি মুখের নাম উঠে এসছে। তাতে যেরকম সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির নাম আসছে উঠে, আবার বিশিষ্ট জাতীয় শিক্ষাবিদদের নাম আসছে, আবার জাতীয় ব্যাংকের যিনি গভর্নর হিসেবে কাজ করেছেন তাদের নাম উঠছে, বিভিন্ন রকমের প্রস্তাব আসছে অন্তর্বর্তী সরকার কে চালাবে। আমাদের কাছে কে চালাবে থেকেও বড় কথা, সরকারটা যেভাবে চলবে তাতে যেন আগামী দিন বাংলাদেশ আগুনে না জ্বলে, বাংলাদেশ যেন শান্ত থাকে। আমার না কবি সুমনের একটা গানের 4টে লাইন মনে পড়ছে, আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক। বাংলার ধনুকের ছিলায় ছিলায় যত টান, তীরের ফলায় তবু বিষ নয় লালনের গান, সে গানে বিদ্ধ বুক রক্তে অশ্রু ছলো ছলো, এ যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো। এটাই তো আমাদের বাংলাদেশ, সেই বাংলাদেশ এভাবে আগুনে জ্বলবে, আমাদের কারুর দেখতে ভালো লাগছে না। আমাদের রাজনৈতিক লড়াই আমরা ভোটের সময় লড়বো, কিন্তু আজকে যেন আমরা এক হয়ে বাংলাদেশের পাশে থাকি এবং আমরা প্রে করি যে বাংলাদেশও যেন শান্ত থাকে। শাহিন আরা সুলতানা, শাহিন, আপনি কি এই মুহূর্তে ঢাকাতে রয়েছেন নাকি অন্য কোনো জেলাতে রয়েছেন? লাইনটা কেটেছে। বাংলাদেশের সাথে যোগাযোগ, বাংলাদেশ থেকে আজ যাদেরকে পাওয়ার কথা ছিল কাউকে পাওয়া গেছে কি না যাচ্ছে না কোনোভাবে? বাংলাদেশের সাথে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, স্বাভাবিক হওয়াটা অত্যন্ত স্বাভাবিক, কারণ বাংলাদেশের সাথে নেটওয়ার্ক অত্যন্ত, এই মুহূর্তে বাংলাদেশের নেটওয়ার্ক ছিল না বললেই চলে। সুমন, তোমার কাছেই আসছি, যে হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের অবস্থা কি হবে? বাংলাদেশ কি আবার কট্টর ধর্মের পথে হাঁটবে? দেখুন, এটা বলাটা খুব সহজ নয়, যদিও যখন এই আন্দোলনটা হচ্ছিল, এই কোটা আন্দোলনকারীরা বারবার বলেছেন
যে তাদেরকে যেন জামাত বা শিবির কারো সঙ্গে নির্দিষ্ট না করা হয়, কিন্তু এটা আপনাকে ডেফিনেট ধরে নিতে হবে আমাদের অতীত অভিজ্ঞতা থেকে যদি আমরা দেখি 1975-এর পরে যা হয়েছিল, অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতির খুব একটা অবস্থান নেই। যেটা অরূপ বললেন, সেনাপ্রধান যাদের সঙ্গে বৈঠক করেছেন সেখানে আওয়ামী লীগের প্রায় কোনো রাজনীতিকই ছিলেন না। অর্থাৎ ধরে নেওয়া ভালো যে যারা আওয়ামী লীগ বিরোধী তারাই আপাতত সরকারে আসবেন, তারা সরকারকে চালাবেন। এবার সেই সরকারের মধ্যেও যেটা হাবিব ভাই বললেন, হাবিব ভাই যখন ছিলেন, বিএনপির মধ্যেও এমন অনেক নেতা আছেন যারা মুক্তিযোদ্ধা বা যাদের একটা সেকুলার আইডেন্টিটি আছে। যদি তারা, যেটা জগন্নাথও বলছিলেন, তারা যদি সরকারের নেতৃত্ব দেন, তারা যদি একটা মানে নতুন বাংলাদেশকে চেষ্টা করেন, তাহলে আমরা, যেটা অরূপ বা জগন্নাথের কথা, প্রতিবেশী হিসেবে শান্ত থাকবো। কারণ দেখুন যে কাশ্মীরে অশান্তির কারণ পাশে পাকিস্তান আছে, আফগানিস্তান আছে। তো আমরা নিশ্চয়ই এমন একটা মানে 600 কিলোমিটার দূরে এমন কিছু ঘটুক যেটা চাইবো না, যেটা আমার এখানে অশান্তি তৈরি করে। 600 কিলোমিটার ইজ নট এ ভেরি মানে হিউজ ডিস্টেন্স। কোথায় মানে ঢাকা থেকে যদি বলি, আমি ঢাকা কেন বলবো, আমি পেট্রাপোল বলছি, আমি তো যশোরে গেলামই না বা বসিরহাটের ওপাশের টেনশনে ঢুকলামই না, সাতক্ষীরার টেনশনে ঢুকলামই 50 থেকে 60 কিলোমিটার দূরেই। তো ফলে আমার কাছে অ্যাজ এ প্রতিবেশী দেশ, সেটা আমার মনে হয় সেই উদ্বেগে জগন্নাথ, অরূপ বা যে কোনো রাজনৈতিক দলই এক হবে যে মানে সাতক্ষীরায় কিছু হলে আমার বসিরহাটে টেনশন আছে, যশোরে কিছু হলে আমার বনগাঁয় টেনশন আছে, কুষ্টিয়াতে হলে নদিয়ায় আছে। ফলে আমার অ্যাজ এ মানে এমন একটা নেইবার, প্রণব মুখার্জি বলেছিলেন কথাটা, যাকে আমি চেঞ্জ করতে পারবো না, সেইখানে আমার জন্য খুবই টেনশন। এবং বোধহয় প্রণয়দা কথাটা বলতে চাইছিলেন, পুরোটা বলেননি। দেখুন চীন যেটা করতে পারে, চীন মায়ানমারে সামরিক শাসক জুনটার সঙ্গেও আছে, তার বিরুদ্ধে যারা লড়ছে তাদের সঙ্গেও আছে। তো আমরা তো এ ধরনের পলিটিক্স করি না, ভারতবর্ষ কোনোদিনই করে না, ভারতবর্ষের বিদেশ নীতি সেটা বৈশিষ্ট্য। ফলে আমাদের জন্য টেনশন যে যদি একটা, যেটা জগন্নাথ থেকে শুরু করে সবাই বলছেন যে ওদেশের সংখ্যালঘুরা কি হবে, দ্বিতীয়ত যে মানে ওখানে এমন অশান্তি তৈরি হয়ে গেল যে ওই 50-60 কিলোমিটারের গ্যাপে আমি টেনশনে পড়ে গেলাম। ঠিক, আমি শাহিনার কাছে যাবো, শাহিনের কাছে পেয়ে গেছি। শাহিন, আপনি কি এই মুহূর্তে ঢাকাতে আছেন না বাংলাদেশের অন্য কোনো জেলাতে রয়েছেন? যে আমি এই মুহূর্তে ঢাকাতে আছি এবং গণভবনের খুব কাছাকাছি জায়গাতে আছি। শাহিন, আপনি নিজের চোখে একজন সাধারণ মানুষ হিসেবে, জাতীয় পার্টির নেত্রী হিসেবে বলছি না, আপনি একজন সমাজকর্মী, আপনার অনেক অবদান আছে, আপনি আমাকে পুরো আপনি কি দেখছেন, আশপাশে কি দেখতে পাচ্ছেন, ছবিটা ঠিক কিরকম একজন সাধারণ মানুষ হিসেবে বলুন আমাদেরকে। মানে এখনকার যে অবস্থাটা সেটার কথা বলছেন তো? হ্যাঁ, একদমই তাই। আচ্ছা, আমি যদি সাধারণ মানুষ হিসেবে বলি, প্রথমেই বলবো যে ছাত্ররা যে উদ্দেশ্য নিয়ে আন্দোলনটা করেছিল তাদের সেই চাওয়াটা পূরণ হয়েছে, এবং ছাত্র জনতা সবাই মিলে যে আন্দোলনটা করেছিল সেটা তাদের পূরণ হয়েছে, এটা একটা ব্যাপার, তারা আনন্দ উল্লাস করছে। তার বিপরীতে যদি আরেকটা দেখি, যে এই আনন্দ উল্লাসের বিপরীতে এই যে গণভবনে লুটতরা, যে একদম থালাবাটি থেকে শুরু করে সবকিছু নানান জায়গায় আগুন জ্বালানো হচ্ছে, কোথাও কোথাও খবর পাচ্ছি যে সংখ্যালঘুদের উপরেও হামলা হচ্ছে, খুবই দুঃখজনক, আমি চাই না এরকম হোক। তো এগুলো সাধারণ মানুষ হিসেবে বা একজন সমাজকর্মী হিসেবে যদি বলেন, তাহলে আমি এগুলো আসলে চাই না, এই দৃশ্যগুলো আমি দেখতে চাই না। যে এই মুহূর্তে আসলে অভিভাবকহীন আমরা এটা ভাবতে চাই না, যেহেতু সেনাপ্রধান দায়িত্ব নিয়েছে যে এখন এই দেশটার অবস্থা তারা একটা ভালো অবস্থানে নিয়ে আসবে, একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আসতে চাচ্ছেন তারা। আমি চাই যে সমাজকর্মী হিসেবে এই মুহূর্তে সমাজের অবস্থা বা ঢাকার অবস্থা বা পুরো বাংলাদেশের অবস্থা একটা সংহত অবস্থায় থাকুক আসলে। শাহিন, আপনি বললেন আপনারা অভিভাবকহীন অবস্থায় রয়েছেন, সত্যিই তাই। একটু আগে আমাদের খন্দকার হাসান হাবিব বলছিলেন, এই যে অভিভাবকহীন অবস্থা, সেই জায়গায় দেখতে গেলে আবার কি বাংলাদেশে সেনাবাহিনীর কর্তৃত্ব আসতে চলেছে? গণতন্ত্র কি আবার ধুয়ে মুছে সাফ হয়ে যাবে? আবারও কি পাকিস্তান হতে চলেছে? না, আমার তো আনমিউট, আমি তো আনমিউট আছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। জি,
হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন শাহিন, জি। যে বাংলাদেশে যে সবাই বলছেন বাংলাদেশে অভিভাবক নেই, অভিভাবকহীন, এই অবস্থায় ক্ষমতা যদি আবার আর্মির হাতে চলে যায়, আর্মি যদি সবাই আর্মির উপর ভরসা করছে, সেই জায়গা থেকে আদৌ কি বাংলাদেশে আর গণতন্ত্র ফিরবে, নাকি বাংলাদেশ আবার একটা পূর্ব পাকিস্তান হয়ে যাবে? আচ্ছা, আমি খুব আশাবাদী একজন মানুষ। আমি পজিটিভ জিনিসটাই চিন্তা করছি। আমি আশা করছি আবার আমরা গণতান্ত্রিক দেশে এবং গণতন্ত্র আসবে বা গণতন্ত্র ফিরে আসবে, এখনো গণতান্ত্রিক অবস্থাতেই আছে আমি মনে করি অন্তত। কারণ সেনাপ্রধান আসলে একটা মিডিয়া হিসেবে কাজ করেছে, সেটা আমি বলতে চাই। যেহেতু সরকার ফল করেছে, কাউকে তো একজন দাঁড়াতে হবে মাঝে, সেখানে সেনাপ্রধান আমাদের একটা মিডিয়া হিসেবে কাজ করেছে, আমি তাকে সাধুবাদ জানাই। তবে আমি বিশ্বাস করি যে সেনা প্রধান বা সেনা শাসন যেটা বলতে চাচ্ছেন সেটা থাকবে না। উনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বা নির্বাচন করে, যেটাই হোক, একটা গণতান্ত্রিক পন্থায় আবার আমাদের দেশকে ফিরিয়ে আনবে। আর অভিভাবকহীনতার কথা যদি আমি বলেছি, শাহিন, আমি আসছি। শাহিন, আপনার কাছে আমি এক্ষুনি আসছি। শাহিন প্লিজ, আপনার কাছে এক্ষুনি আসছি। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি প্রদীপ হালদারকে, যিনি ঢাকায় রয়েছেন, বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশে সংখ্যালঘু সমাজের একজন প্রতিনিধি। প্রদীপ বাবু, কি সিচুয়েশন আপনি বলুন, আমি কোনো প্রশ্ন আপনাকে করছি না। নমস্কার দাদা, নমস্কার। নমস্কার। তো এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা চলছে, বলতে গেলে বলতে হবে অভিভাবকহীন, অভিভাবক শূন্য অবস্থায় চলতেছে। যে যার মতো যা ইচ্ছা তাই করতেছে। আমার কাছে এই মুহূর্তে একটা মেসেজ আছে, 126টা উপজেলায় সংখ্যালঘুদের বাড়ি ঘরে মন্দিরে আক্রমণ হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান সহ। তার ভিতরে গৌরীপুর উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহার বাড়িতে তার একটা চালের মিল ছিল, অটো রাইস মিল, যেটার দাম প্রায় 50 থেকে 60 কোটি টাকা। পুরোটা ধ্বংস করে ফেলা হয়েছে। 70,000 বস্তা চাল ছিল, একটা চালের বস্তা ওইখানে নাই। তাহলে কি পরিমাণ লুট হচ্ছে এটা আপনার ভাবুন একবার। বাংলাদেশে কি হচ্ছে বলা বাহুল্য। এই মুহূর্তে আইনের কোনো শাসন নাই, আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ নীরব, কেউ কারো কমান্ড শুনতেছে না। বাংলাদেশ কোন দিকে ধাবিত হবে আগামীতে ভবিষ্যৎ বলে দেবে। আরেকটা শ্রীনগর হবে না আরেকটা কাশ্মীর হবে, নোবডি ক্যানট নোজ এট নাও। আরেকটা পূর্ব পাকিস্তান হতে পারে। হোয়াট হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি এট নাও। আরেকটা পাকিস্তান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এখানে দেখেন, এখন তো আসলে নেতৃত্ব শূন্য, কেউ কারো কমান্ড মানতেছে না। এখানে অন্য কোনো গেম আছে, যে গেমটা আমাদের এই সাবকন্টিনেন্টকে অস্থিতিশীল করার জন্য যে চক্রান্তটা চলছে, তারই একটা বহিঃপ্রকাশ মাত্র। আমি মনে করি এটা বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো রাজনৈতিক ইস্যু না। এখানে অন্য শক্তি আছে, যে শক্তির দ্বারা বাংলাদেশটা আগামী 50 বছর যদি পিছিয়ে যায়, কারো কিছু আসে যাবে না, বাংলাদেশের মানুষ সাফার করবে। ঢাকাতে এই মুহূর্তে আপনাদের অবস্থানটা, সংখ্যালঘুরা ঠিকঠাক আছেন তো? না, একদমই না। এই মুহূর্তে ধরেন সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠান বলেন, দোকানপাট বলেন, অফিস আদালত বলেন, অনলি সংখ্যালঘু না, ইভেন যারা প্রেজেন্ট গভর্নমেন্টে ছিলেন, সামান্য একটু অতীত হয়ে গেছে, এদের কেউ নিরাপদ নাই। সাধারণ মানুষ, সভ্য মানুষ কেউ এখন নিরাপদে নাই। যদি একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়, তাহলে বাংলাদেশে অদূর ভবিষ্যতে আগামী 2-1 দিনের ভিতরে কি হবে বলা মুশকিল। বাংলাদেশে আর্মির ভূমিকা, আর্মির উপর ভরসা করতে পারছেন তো আপনারা? আর্মি জেনারেল তো বলেছেন। হ্যাঁ, আর্মি যদি নেয়, আর্মির প্রতি মানুষের ভরসা আছে, কিন্তু একটা স্লোগানও আছে এই মুহূর্তে, যে আর্মি শেখ হাসিনার আত্মীয়, অতএব এই আর্মিকে বিশ্বাস করা যাবে না। অলরেডি এই স্লোগানটা ধরেন আপনার শাহবাগ চত্বরে হচ্ছে। তবে বিএনপির ভালো কিছু লিডার আছে যারা দেশকে স্থিতিশীলতার জন্য আহ্বান জানাচ্ছেন। বিএনপির মহাসচিব আহ্বান জানিয়েছেন, বিএনপির ম্যাডাম খালেদা জিয়া আহ্বান জানিয়েছেন। হ্যাঁ, এখন একটা গণ অভ্যুত্থান হইলে তো বিজয় হবেই, সেই বিজয় উল্লাসে হয়তো কিছু ক্ষতি সাধন হইতে পারে, কিন্তু তার মানে এই না বাংলার ইতিহাসকে আঘাত করতে হবে। গণভবনটা সরকার জনগণের সম্পত্তি, সেইখানে আমি যে লুটতরাজ আমি যদি ভাঙচুর করি, এটা দেশের ভাবমূর্তি যেমন নষ্ট হয়, দেশের অর্থনৈতিক ধাক্কা খায়।
আবার আমাদের বাংলাদেশের স্বাধীনতার যে জায়গাটা, যেখানে ইন্ডিয়া আপনাদের দেশ ওতপ্রোতভাবে জড়িত, কারণ আপনাদের ছাড়া আমাদের এই ভূখণ্ডটা হতো কিনা সন্দেহ আছে। এখনো আমরা তাই মনে করি বা বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা ছাড়া এত তাড়াতাড়ি আমরা হতাম না। সেই কাঙ্ক্ষিত যে জায়গাটা 32 নম্বর যেটা ট্রাস্টি হয়েছিল, সেইটাও জ্বালিয়ে পড়ে ছারখার করে দেওয়া হয়েছে। অতএব এই সমস্ত জায়গায় যদি সরকার তো নেই, যারা প্রশাসনে আছেন, রাষ্ট্র সেনাবাহিনীর থেকে বা অন্যান্য যারাই আছেন দায়িত্বশীল, তারা যদি এখানে দায়িত্বশীল ভূমিকাটা পালন করতেন, হয়তো বা এই সমস্ত জিনিস থেকে বাঙালি জাতির মানে কলঙ্কটা একটু রোধ করা যেত। প্রদীপ বাবু, আপনি যে বললেন বাইরের শক্তির হাত আছে, আপনি কি চীনের দিকে ইঙ্গিত করছেন? না, আমি ওইভাবে কোনো কিছু বলতে চাচ্ছি না, কারণ আমাদের দেশের রাজনীতিটা আসলে অনেক সময় পশ্চিমা বিভিন্ন সাইড থাকতেই পারে, আমি সেইভাবেই বলতে চাচ্ছি। প্রদীপ বাবু একটু সঙ্গে থাকুন। শাহিন আরা সুলতানা, শাহিন যে কথাটা বলছিলেন যে বিভিন্ন জায়গায় যে যা তৈরি হচ্ছে ইমিডিয়েট, যেটা খন্দকার আহসান হাবিব আমাদের সঙ্গে ছিলেন উনি বলছিলেন, প্রণয় শর্মা বলছিলেন যে ইমিডিয়েট এটাকে আটকাতে না পারলে, আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে আটকাতে না পারলে পরিস্থিতি কিন্তু হাতের বাইরে চলে যাবে। একদমই তাই, একদমই তাই। সেনা প্রধানের উপরে আমরা আস্থা রাখতে চাই। উনি যেহেতু এই ক্রান্তি লগ্নে উনি এসে দাঁড়িয়েছেন আমাদের মাঝে, তার প্রতি আমার একটা আহ্বান থাকবেন যে উনি ওনার কর্তব্যটা ঠিকঠাক পালন করুক। তাদের প্রতি যে আমাদের আস্থাটা, সেই আস্থাটা যেন ঠিক থাকে। এবং এই মুহূর্তে প্রদীপ হালদার উনিও বলছিলেন যে আমরা একটা অভিভাবক শূন্য অবস্থায় আছি। আমরা এটা অনুভব করতে চাই না যে আমরা অভিভাবক শূন্য অবস্থায় আছি। সব ঠিকঠাক থাকুক, সংখ্যালঘুরা তারাও আমাদের মতোই সম অধিকার রাখেন। আমি দেখুন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি এইটুকু চাইতেই পারি যে বাংলাদেশ যেই লক্ষ্য নিয়ে স্বাধীনতা অর্জন করেছিল, আপনাদের ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল, সেটা তো কখনোই অস্বীকার করার মতো নয়। তো আমরা চাই, আমরা যেভাবে ছিলাম, আমরা সেই পরিবেশটা মানে ফিরে পেতে চাই। গণতান্ত্রিক যে পরিবেশটা, এটা আমরা ফিরে পেতে চাই। দেখুন, গণতন্ত্র না থাকলে তাহলে তো আজকের গণঅভ্যুত্থানটা ওইভাবে হতো না। কথা বলার জায়গা ছিল বিধায় ছাত্র জনতা একসঙ্গে আন্দোলনটা করতে পেরেছে। তো আমরা চাই যে এখন যেই নৈরাজ্যকর একটা অবস্থা চলছে, এটা খুব তাড়াতাড়ি একটা সুরাহা হোক, এটা আমরা চাই। একদম। আরো একবার আপনাদের জানিয়ে দিই যে শেখ হাসিনা এই মুহূর্তে এখনো পর্যন্ত ভারতবর্ষের গাজিয়াবাদের হিন্দন বেয়ারবেসে, হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে রয়েছেন। তিনি এখনো বেরোননি সেখান থেকে। তিনি কোথায় যাবেন, কোন দেশে যাবেন, ভারতেই থাকবেন কিনা কিচ্ছু জানা যাচ্ছে না। আরো একবার জানাই, আজ দুপুরে শেখ হাসিনা বাংলাদেশ থেকে হেলিকপ্টারে এক কাপড়ে, আক্ষরিক অর্থে এক কাপড়ে বাড়ির থেকে বেরিয়ে হেলিকপ্টারে ওঠেন বোন রেহানাকে সঙ্গে নিয়ে। সেই হেলিকপ্টার সীমান্ত এলাকায় কর্মাটুলি এয়ারবেসে পৌঁছয়। সেই এয়ারবেসে তৈরি ছিল বাংলাদেশ বায়ুসেনার বিশেষ বিমান। সেই বিমানে ওঠার পরে কেউ কেউ বলছেন তিনি আগরতলায় আসেন, বেশিরভাগের মত না, আগরতলা নয়। সেই বায়ুসেনার বিমান সরাসরি পশ্চিমবঙ্গের উপর দিয়ে, উত্তরপ্রদেশ বিহারের উপর দিয়ে হিন্দন এয়ারবেসে ল্যান্ড করে এবং সেখানে অজিত দোভাল, ভারতের নিরাপত্তা উপদেষ্টা, সেখানে যান এবং তার সাথে কথা বলেন। এখনো পর্যন্ত হিন্দন এয়ারবেসেই শেখ হাসিনা রয়েছেন। তার পরবর্তী গন্তব্য কি হবে তা জানা যাচ্ছে না। তার পরবর্তী গন্তব্য কোন দিকে যাবে কেউ কিছু জানতে পারছে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন মৈত্রেয়ী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে জরুরি বৈঠক শুরু হয়েছে।